আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিজ্ঞান পরীক্ষার প্রথম 4টা অধ্যায় থাকবে। আমরা গত 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা তৃতীয় পর্বে তৃতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র দেখব, যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান যে অনুশীলন বইটা দেওয়া হয়েছে, সেই বই থেকে কিন্তু তোমাদের এই সিলেবাসটা করা হয়েছে। আর অনুশীলন বই পড়তে গিয়ে কিন্তু অবশ্যই এর সাথে প্রয়োজনীয় জিনিসগুলো অনুসন্ধান বই থেকে পড়তে হবে। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পরীক্ষা আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত এই ভিডিওগুলো দেখো। তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো এখানে গেলে দেখবে তোমরা যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা তৈরি করা আছে, এখানে গেলে দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। এছাড়া এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো তোমাদের যে ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের এই হচ্ছে তোমাদের সূচিপত্র। আমরা গত 2টা পর্বে প্রথম অধ্যায় ফসলের ডাক এবং দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলভ সন্ধান নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আলোচনা করবো আমরা তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ নিয়ে। আগামী পর্বে দেখব সূর্যালোকের রান্না। তো দেখো, আমাদের পর্ব 3-এর 1 নম্বর প্রশ্নে আমরা রেখেছি কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে, এদের কাজ কী? উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই যেসব উপাদান থাকে সেগুলো হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা ইত্যাদি। নিচে এদের কাজ উল্লেখ করা হচ্ছে। কোষঝিল্লি কোষকে নিরাপদ রাখে। সাইটোপ্লাজম বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন শক্তি উৎপাদন, জীবাণুর আক্রমণ প্রতিরোধ, পরিবেশের প্রতি সংবেদনশীলতা ইত্যাদি কাজ সম্পন্ন করে। নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপের নিয়ন্ত্রণ কেন্দ্র। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত ক্রোমোজোম জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। মাইটোকন্ড্রিয়া শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোকন্ড্রিয়া। গোলজি বডি লাইসোসোম তৈরি করে। অপ্রোটিন জাতীয় সংশ্লেষণ, কোষস্থ পানি বের করা ইত্যাদি কাজ করে থাকে। আন্তঃপ্লাজমীয় জালিকা এরা প্রোটোপ্লাজমের কাঠামো হিসাবে কাজ করে। প্রশ্ন 2, কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন? জড় শক্ত যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেষ্টিত থাকে তাকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষ চেনার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কোষ প্রাচীর। এর মাধ্যমে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে সহজেই পার্থক্য করা যায়, কেননা প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এ কারণেই কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। প্রশ্ন 3, কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন? কোষের মধ্যে জীবদেহের সকল বিপাকীয় কর্মকাণ্ড চলমান। কোষের মধ্যে জীবের ধর্মগুলোর প্রতিফলন দেখা যায়। সজীব ভেদ্য পর্দা দ্বারা আবদ্ধ কোষের মধ্যেই প্রতিনিয়ত ঘটে চলে জীবনের প্রয়োজনীয় জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো। আর এ কারণেই কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয়। প্রশ্ন 4, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কেন? সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট। আজকের এই পর্বে আমরা যে প্রশ্নগুলো দেখব, ঠিক আছে? নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কারণ এটি জীবকোষের যাবতীয় কার্যাবলী যেমন পুষ্টি, বিপাক, বৃদ্ধি, রেচন, জনন, বংশগতি প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে অবস্থিত ক্রোমাটিন জালিকা বিভিন্ন প্রকার প্রোটিন, এনজাইম, কোএনজাইম, হরমোন প্রভৃতি সংশ্লেষ করে এবং জীবকোষের বিভিন্ন প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। সুতরাং নিউক্লিয়াস ব্যতীত কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণের অভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো স্থবির হয়ে কোষের মৃত্যু ঘটবে। আর এ কারণেই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। প্রশ্ন 5, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এখানে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয়, আর এই শ্বসনের মাধ্যমেই জীবদেহে শক্তি উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ কোষের জৈবিক কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎসই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। প্রশ্ন 6, ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে কেন? উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবসময় সবুজ বর্ণের হয়ে থাকে। এর কারণ ক্লোরোপ্লাস্টের ভিতর ক্লোরোফিল নামক দানাদার পদার্থ থাকে। ক্লোরোফিলের বর্ণ সবুজ, তাই ক্লোরোফিলের জন্য ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয়ে থাকে। ক্লোরোপ্লাস্টে জীবজগতের শক্তি যোগান দানকারী সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে ভূমিকা পালনকারী কোষাঙ্গটির গুরুত্ব ব্যাখ্যা করো। উদ্ভিদের খাদ্য তৈরিতে ভূমিকা পালনকারী কোষাঙ্গটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কারণ ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক অণু থাকে।
তাই ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। উদ্ভিদের এই সবুজ পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বাতাসে অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণেই উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। এই খাদ্যের উপরই উদ্ভিদসহ সকল প্রাণীকুল বেঁচে আছে। তাই ক্লোরোপ্লাস্ট না থাকলে উদ্ভিদ কোনোভাবেই খাদ্য তৈরি করতে পারত না। সুতরাং বলাই যায় উদ্ভিদের খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব অপরিসীম। প্রশ্ন 8, প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলা হয় কেন? প্লাস্টিড উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের প্রকারভেদের মধ্যে ক্রোমোপ্লাস্টিডে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক বিশিষ্ট ক্লোরোপ্লাস্ট এবং অসবুজ বর্ণ বিশিষ্ট ক্রোমোপ্লাস্ট থাকে। এসব রঞ্জক পদার্থের উপস্থিতিতে উদ্ভিদের পাতা, ফুল, ফল ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে। রঞ্জক পদার্থগুলো ধারণ করে বলে প্লাস্টিডকে কোষের বর্ণাধার বলা হয়। প্রশ্ন 9, দীপ্তি বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। গার্ডেনে সে বিভিন্ন বর্ণের উদ্ভিদ দেখতে পায়। দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ কি ব্যাখ্যা করো। দীপ্তি বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন বর্ণের উদ্ভিদ দেখতে পায়। নিচে উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণ করার কারণ ব্যাখ্যা করা হচ্ছে। এই উদ্ভিদের বিভিন্ন বর্ণের দায়ী হচ্ছে কি? প্লাস্টিড। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষস্থ প্লাস্টিড 3 প্রকার হয়ে থাকে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কারণে গাছের পাতা ও অন্যান্য অঙ্গ সবুজ হয়। ক্রোমোপ্লাস্টের জন্য সবুজ বাদে লাল, হলুদ, কমলা এবং অন্যান্য সকল বর্ণ সৃষ্টি হয়। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড যা কোনো রং ধারণ করে না। এগুলো সাধারণত মূলে থাকে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট জাতীয় প্লাস্টিড উপস্থিত থাকার কারণে গার্ডেনের উদ্ভিদগুলো বিভিন্ন বর্ণ ধারণ করেছে। প্রশ্ন 10, এ উদ্ভিদ কোষ আর বি হচ্ছে প্রাণী কোষ। প্রশ্ন হচ্ছে এ স্বনির্ভরশীল হলেও বি পরনির্ভরশীল কেন ব্যাখ্যা করো। প্রশ্নে উল্লিখিত এ হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে। উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট বিশেষ ভূমিকা পালন করে থাকে। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল নামক কণিকাটি সূর্য থেকে আলো, মাটি থেকে পানি ও বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের পাতায় খাদ্য প্রস্তুত করে রাখে। এই খাদ্য থেকে এরা পুষ্টি গ্রহণ করে। এজন্য এ তথা উদ্ভিদ কোষ স্বনির্ভরশীল। অপরদিকে বি হলো প্রাণীকোষ। প্রাণীকোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না বলে এরা খাদ্য প্রস্তুত করতে পারে না। খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। তাই বি তথা প্রাণীকোষ হচ্ছে পরনির্ভরশীল। আর এই কারণে বলা যায় এ অর্থাৎ উদ্ভিদ কোষ স্বনির্ভরশীল হলেও বি তথা প্রাণীকোষ হচ্ছে পরনির্ভরশীল। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্নপত্র তোমাদের বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আমরা আগামী পর্বে 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো এই ভিডিওগুলো দেখবে, আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থীরা, সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।